একেবারে লম্বা সময় যাবৎ একটা ফ্রেশ শাওয়ার নিয়ে বেরিয়ে এলো মেহরিশ। ঠান্ডা পানি ধারায় শরীরের সাথে সাথে ভেতরের উত্তাপটাও খানিকটা ধুয়ে শান্ত হয়ে এলো ততক্ষণে। এগিয়ে এসে কাবার থেকে প্রিন্টেড টি শার্ট আর একটা গার্লস ট্রাউজার বের করে পরে নিল। চুলগুলো তোয়ালে দিয়ে মুছে নিল খানিকটা। তোয়ালেটা বিছানার উপর ওভাবেই ছুঁড়ে ফেলে দরজাটা খুলে হাঁটা ধরলো বাইরে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই চোখে পড়ে মির্জা বাড়ির বিশাল ড্রয়িং রুমটা। একদম রাজকীয় সাজে সজ্জিত এ বাড়ির প্রতিটি কোণ। মার্বেল করা মেঝেটা ছাদের ঝাড়বাতির আলো পড়ে চকচক করছে। সিঁড়ি বেয়ে নামলে সামনে মস্ত বড় এক হলরুম, আর সে হলরুমের মাঝ বরাবরই রাখা লম্বা ডাইনিং টেবিল, যেখানে একসাথে অন্তত 15-16 জন বসতে পারে অনায়াসে। সেই টেবিলে আপাতত বসে আছে বাড়ির প্রায় সবাই। মেরিস নিচে নামলে একসাথে সবার দৃষ্টি গিয়ে পড়ে ওর উপর। টেবিলের এক পাশে বসে আছেন মিন্নাত বেগম, মেহেরিসের মা। তার পাশে আলতাফ সাহেব গম্ভীর মুখে জুসের গ্লাস খালি করছেন বসে। একটু দূরে এরিনা, ইরা আর আফিফা পাশাপাশি বসে আছে। আফিফা মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছে কৌতূহলী ভঙ্গিতে। টেবিলের মাথার দিকে বসে আছেন এবাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গোলবাহার খাতুন। মেহরিশকে সিঁড়ি বেয়ে নামতে দেখে বৃদ্ধার মুখে এক পশলা প্রশান্তির হাসি ফুটে উঠল। সকালে গোসল করে ফ্রেশ হয়ে নাতনিকে নিচে নামতে দেখে বুকটা কেমন হালকা লাগছে তার। তবে সেই হাসিটা খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। মেয়েটার পোশাকের দিকে চোখ পড়তেই অমনি কপাল কুঁচকে এলেন বৃদ্ধা। যতই বাড়ির মেয়ে হোক না কেন, বর্তমানে তো এই বাড়ির বউ, তার বড় নাতির বউ। বউ তো হবে বউয়ের মতোই, শাড়ি পরে একটা টুকুস করে ঘুমটা দিয়ে রাখবে, তাও না। মেয়েটা উল্টো আগের ন্যায় ছেলেদের পোশাক আশাক পরেই ড্যাং ড্যাং করে নেমে আসছে। তবুও বৃদ্ধা অখুশি হলেন না, বরং ভেতরে ভেতরে অন্যায় হিসাব কষলেন তিনি। এই মেয়েটার কারণেই তো হয়তো বাড়ির সবার সম্পর্ক ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে। মেয়ের টানে নিশ্চয়ই তার ছেলে দেশের মাটিতে ফিরে আসবে প্রায়, এমনটাই তো চেয়েছিলেন তিনি। মনে মনে আল্লাহর কাছে নিঃশব্দে দোয়া করলেন গুলবাহার বেগম। তারপর হাতে তুলে ইশারায় ডাকলেন নাতনিকে, এদিকে আয় সেমরি। দাদির ইশারায় চুপচাপ গিয়ে তার পাশে খালি চেয়ারটায় বসে পড়ল মেহেরিস। বৃদ্ধা স্নেহ করে দেখলেন নাতনিকে। সকালবেলা নাতনিকে ভেজা চুলে দেখে প্রফুল্লতায় চিকচিক করে উঠল বৃদ্ধার মুখমণ্ডল। পাকা দাঁতগুলো দেখিয়ে কিঞ্চিত হাসলেন তিনি। বললেন, গায়ে তো কিছুই নাই রে সেমরি, এখন থেকে আর খাওয়ান দাওয়ান অনিয়ম করবি না। ঠিক মতো খাইয়া শরীরে গোস্ত বানাবি। হাড্ডি সারা এক টুকরা মাংস খুঁজলেও পাওয়া যাইব না তোর গায়ে। দাদির এহেন বাক্যে মেহেরিস নাকমুখ কুচকে বিরক্তিতে বলে, আহা দিদুন, কতবার বলবো, এটা স্লিম ফিগার। এই ফিগার ধরে রাখতে আমার কত ইনফোর্ট দিতে হয় জানো? তোমার কোনো আইডিয়া আছে? বৃদ্ধা ঠোঁট উল্টে গম্ভীর সুরে বলেন, ওসব স্লিম ফিগার ফুগার এখন রাখা যাইব না। বিয়া হইছে, শরীরে এনার্জি না থাকলে আমার নাতির লগে পারবি কেমনে? ওরে লগে টক্কর দিতে হইব না? এই শরীর ধইরা তো আমার নাতি আরাম পাইব না। শেষের কথাটা মেহরিসের কানের পাশে ঝুঁকে আস্তে করেই বললেন। কথাটা শেষ হতেই মেহরিসের চোখ দুটো মার্বেলের মতো বড় হয়ে এলো। রাগ মিশ্রিত ঝাঁঝালো বাক্যে থামালো দাদিকে। দিদুন! গুলবাহার খাতুন খিলখিল করে হেসে ওঠেন। ঠিক তখনই উপরতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল আমানকে। আমান এ বাড়ির মেয়ে, আলেয়া বেগমের সন্তান। গায়ের শর্ট প্যান্ট আর হাফ হাতা টি শার্ট চড়িয়ে এলোমেলো চুলে হেলতে দুলতে নেমে এসে সরাসরি গিয়ে দাঁড়ায় ইরার পাশে। চেয়ারটা টেনে ধরে ভ্রু নাচিয়ে বলে, এই মুটকি উঠ, যা ওই চেয়ারে গিয়ে বস। পুরোটা হাত দিয়েছিল সবে মেয়েটা। মুটকি শব্দটা কানে যেতে চোখ কটমট করে তাকালো। বললো তেজ দেখিয়ে, উঠবো না। কি করবি তুই? আশ্চর্য চোখ বড় বড় করে গুলবাহার খাতুনের দিকে তাকালো আমান। বলল দাদিকে উদ্দেশ্য করে, দেখেছো দিদুন, তোমার নাতনির মুখের ভাষা দেখেছো? বড়দের কিভাবে তুই তুকারি করে বেড়ায়। লাদা একটা মাইয়া, নাক টিপলে দুধ বের হবে, সে আমায় তুই করে বলছে। কত বড় সাহস দেখেছো? ইরা কোনো পাত্তাই দিল না, কিছুই শুনেনি। এমন ভাবে খাবার চালিয়ে যাচ্ছে। আর এই অবহেলাটাই আরো উস্কে দিল আমানকে। পেছন থেকে ছট করে ইরার চুল টেনে ধরে বলে, এই ফকিন্নি উঠ। কিরে, উঠবি না? ধাক্কা মেরে ফেলে দিব। এরপর হাত পা ছড়িয়ে ছিটিয়ে ভেবে করে কাটবি। ইরা এবার বিরক্ত হয়ে তাকালো। বলল, তোমার সামনে আর কোনো চেয়ার খালি দেখছো না? এখানে আমি বসে আছি, চোখে পড়ে না? না, এমনিতেই তো হাফ ফুট, আবার খেয়ে যে শরীর বানাইছিস, কয়দিন পর তো তোরে দূরবীন দিয়া খুঁজলেও পাওয়া যাব না কিনা সন্দেহ আছে। নাক ফুলিয়ে ফুপির কাছে বিচার জানাই ইরা। দেখেছো ফুপি, তোমার ছেলে আমায় বারবার খাবারের ঘোটা দিচ্ছে। সাথে সাথে উত্তর দিল আমার, দিব না? দিন দিন যে হারে মোটা হচ্ছিস, সামনে কোরবানি ঈদে গরুর বদলে তোকে না উঠায় দেয় মানুষ। অস্ট্রেলিয়ান গাভী আমার। পেছন থেকে বজ্রকণ্ঠে ধমকে উঠলেন আলেয়া বেগম ছেলেকে। এগিয়ে এসে ছেলের কান মলে দিয়ে শাসনলো ছেলেকে, এসব কি আজে বাজে কথা শিখছিস তুই?
ছোট বোনকে কেউ এভাবে বলে? লজ্জা শরম নাই একটু? আমান একটু কুকড়ে গেল, কণ্ঠ আগের ন্যায় কঠোর করেই বলল, ও আমার বোন নাকি? চাচুর মেয়ে দেখেই তো রেহাই দিচ্ছি। সত্যি সত্যি আমার বোন হলে চাপকে ওর খাওয়া দাওয়ার লিমিটে আনতাম আমি। হাতির বাচ্চা একটা বেয়াদব ছেলে, থাপড়ে দাঁত ফেলে দিব তো। যা অন্যখানে বস। বাধ্য হয়ে আমার মুখ কুচকে পাশের একটা চেয়ার টেনে বসে। এদিকে এরা বিজয়ীর হাসি হাসতে হাসতে পরোটায় কামড় বসায়। আস্তে খামুট কি, শেষ হয়ে যাচ্ছে না খাবার? এরা রাগে গরম হয়ে বলে, খাবই আমি, তোমারটা তো আর খাই না। বাদেন না একটা। আমার সঙ্গে সঙ্গে ভ্রু নাচিয়ে কটাক্ষ ছুড়ে, খা খা, ইচ্ছে মতো খা, 14 গোষ্ঠীর নাম ডুবাইয়া খা, পরে কিন্তু বদনাম হবে মির্জা বাড়ি। তখন তোরে বিয়ে দিতে গিয়ে পাত্রপক্ষ খুঁজতে যেতে হবে অস্ট্রেলিয়া। বাংলাদেশি কোনো ছেলে তো আর হাতির বাচ্চা নিতে আসবে না। শেষমেশ দেখা যাবে চাচুকে উগান্ডা হতে একটা নিগ্রো ধরে এনে তার ঘাড়ে তুলে দিতে হবে। বেচারা নিগ্রোটার জন্য মায়া হচ্ছে আমার ভীষণ। টেবিলে বসে থাকা বাকি সবাই হেসে উঠলো শব্দ করে, কিন্তু ইরার অবস্থা অন্য। সে ধপ করে পরোটার প্লেটে রেখে দাঁড়িয়ে রাগে রীতি করে বলে, আমান্নার বাচ্চা, গতকাল যে কি আকাম করছিলি বলে দিব দাদা ভাইকে? বলবো গলির মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিলি সেটা? এই একটা জায়গায় এসে আটকা পড়ে যায় বেচারা। সত্যি তো, গতকাল সে চায়ের দোকানে বাইক থামিয়ে হেলান দিয়ে সিগারেট খেয়েছিল একটু। তবে সেটা একান্ত বন্ধুদের বাধ্যতা। তবে এই মিনি হাতির বাচ্চা দেখলো কই থেকে? ভেবে বেচারা চুপসে গিয়ে থামলো। এবার বললো না আর কিছুই, সুযোগে সুযোগ তাহারও আসবে, দেখে নিবে হাতির বাচ্চাকে তখন। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। খাওয়া শেষ হতে সবাই একে একে উঠতে লাগলো টেবিল ছেড়ে। সে সময় গুলবাহার খাতুন নিজের লাঠিটায় ভর দি ধীরে ধীরে উঠতে উঠতে মেয়েরিসের দিকে তাকিয়ে বলে, খাইয়া আমার ঘরে একটু আয়তো দাদু ভাই। বলে পুনরায় লাঠিতে ভর দিয়ে চলে গেলেন তিনি। কিছুক্ষণ পর মেয়েরিসও হাত মুখ ধুয়ে উঠে গেল, এগুলো দাদির ঘরের দিকে। দরজাটা হাত খোলা। ভেতরে উকি দিতে দেখে বৃদ্ধা খাটের উপর বসে আছেন। সামনে কয়েকটা পুরোনো কাঠের আর মখমলের বাক্স সাজান। পাশে দাঁড়িয়ে আছে কাজের মেয়ে নার্গিস। আয় দাদু ভাই, ভেতরে আয়। মেয়েরিস চুপচাপ ভেতরে ঢুকে গুলবাহার ইশারায় নিজের পাশে বসতে বলেন নাতনিকে। মেয়েরিস গিয়ে বসে তার পাশে। এমন বৃদ্ধা প্রথম বাক্সটা হাতে নিয়ে খুলে ভেতর থেকে বের করেন একটা ভারী সোনার চেক। মেরিসের দিকে ঝুঁকে সেটা ওর গলায় পরিয়ে দিতে চমকে ওঠে মেহরিস। হতবিহ্বল হয়ে বলে, দিদুন কি করছো এগুলো? গুলবাহার খাতুন মৃদু হাসেন। কিচ্ছু না বলে আরেকটা বাক্স খুলেন। এবার বের করলেন দুটো সোনার বালা। এক এক করে মেরিসের হাতে পরাতে লাগেন তিনি। মেরিস প্রথমে নাক মুখ কুচকে ফেললো দাদির মুখের ওই উজ্জ্বল হাসিটা দেখে। চুপ হয়ে গেল, তবুও অস্বস্তিতে বলে, দিদুন প্লিজ এগুলো কেন দিচ্ছ আমায়? বৃদ্ধা থামলেন না, মুখে ম্লান হাসি বজায় রেখে শুধালেন, এগুলো আমার বিয়ের স্মৃতিরে দাদু ভাই। তো দাদা নিজের হাতে কিনে দিছিল আমারে। এক একটা গয়নার লগে এক একটা গল্প জোড়ানো আছে আমাকে। এই বাড়ির বড় বউরে এগুলো দিয়া বরণ করা হয়, আমাদের বাড়ির নিয়ম এটা। কিন্তু তোরে তো ঠিক মতো বরণই করা হইল না। সবকিছুই এত হুটহাট তাড়াহুড়োই হইলো, কিছুই করতে পারলাম না আমি। কিন্তু দিরুন, আমি এসব নিতে পারবো না। এসব তো তোমার দাদা, তোমায় দিয়েছে, তুমি কেন এসব আমায় দিচ্ছ? গোলবাহার খাতুন এবার ওর হাত দুটো নিজের হাতে নিয়ে চাপা স্বরে বলেন, নিতেই বড় সেমরি, এগুলো এখন তো এবারের বড় বউ, তুই তোরই হক এটা। কথা বলতে বলতে হঠাৎই তার গলা কেঁপে উঠলো, চোখ ভরে এলো পানিতে। ছলছল চোখে বলেন, আমার নাতিটা একটু রাগী একরোখা জানে, কিন্তু মনটা একদম ফ্রেশ নরম, ছোট্ট বাচ্চাদের মতো। একবার কেউ সে উপরের কঠোর আস্তরণ ভাঙিয়া ঢুকতে পারলে সেখান থেকে আর কোনোদিনও বাইর হইতে পারবো না। ওর মায়ায় জড়াইয়া যাইব। বলে থামলেন তিনি। বললেন আবারও, আমাকে পূর্বপুরা তোর দাদার মতন। তোর দাদাও এমন আসিল, বাইরে করা ভিতরে ততটাই নরক। পূর্বরে দেখলে আমার তোর দাদার কথা মনে পড়ে, দেখতেও হুবহু একই রকম। তুই ওরে খাপাইস না দাদু ভাই, তুই ওরে একটু সময় দে, বুঝতে চেষ্টা কর, দেখবি তোর জীবনটা অন্যরকম কইরা তুলবো। নিজের ভালোবাসার চাদরে মরিয়ে ধরবো তোরে। তুই চাইলেও ছাড় পাবি না তখন। নিজের ভালোবাসার মানুষরে আমার দাদা ভাই আগলে রাখতে জানে। আমার নাতিডারে সাইরা যাস না দাদু ভাই, ওরে একলা কইরা যাস না কোনোদিন। বলে ফুপিয়ে কেঁদে উঠলেন গুলবাহার। মেয়ের নিঃশব্দে বসে রইল শুধু। উত্তরে বলল না কিছুই। মনের ভেতরে ইতিমধ্যে তোলপাড় চলছে ওর, সামাল দিচ্ছে সেসবই। দাদির রুম থেকে বের হতেই করিডোরে দাঁড়িয়ে থাকা মিনাত বেগম ডাকলেন মেয়েকে, মেহরিস একটু রুমে আসো তো আম্মু। মায়ের ডাকে মায়ের পিছু পিছু রুমে প্রবেশ করে মেহরিস। ভেতরে ঢুকতে মিনাত বেগম দরজাটা আস্তে করে বন্ধ করে দিলেন। তারপর ঘুরে দাঁড়িয়ে মেয়ের দিকে তাকান। মেয়ের গায়ে শাশুড়ির স্বর্ণের গহনা চকচক করে ফুটে উঠছে যেন। আপাতত সেসব বিষয় সাইডে রেখে মেয়ের কাছাকাছি দাঁড়িয়ে বলেন কোমল কণ্ঠে, তুমি ঠিক আছো তো মা? এই একটা প্রশ্নের উপরে ভালো থাকার মুখোশটা ভেঙে পড়ার উৎকোপ।
উপক্রম হয় মেহেরিসের। ঠোঁট কেঁপে উঠে সামান্য। একরাশ অভিমান জমে থাকা কণ্ঠে বলে, আমার সঙ্গে যা হয়েছে তারপরও কি ঠিক থাকার কথা আম্মু? কথাটা বলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় সে। চোখ ভিজে উঠেছে ইতিমধ্যে। লুকানোর চেষ্টা করলো মেহেরিস্তা। মিনাত বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বুকের ভেতরে জমে থাকা হাজারটা না বলা কথার ভার নামাতে চেয়ে এগিয়ে এসে বসেন মেয়ের পাশে। মেহেরিসের দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে চেপে ধরেন তিনি। বলেন, মেয়েকে, দেখো আম্মু, তোমার বিয়েটা যেভাবেই হয়েছে আমি চাইনি সেভাবে কিছু হতে। আমি কেন, দুনিয়ার কোনো মাই চাইবে না তার মেয়ের জীবনে এমন আকস্মিক কিছু ঘটুক। কিন্তু তোমার বিষয়টা আলাদা মা। তোমার পরিস্থিতিটা ভিন্ন। তুমি তো জানো তোমার বাবার সঙ্গে এই পরিবারের কত বছরের দূরত্ব, কত অভিমান, কত রেষারেষি জমে আছে তাদের মধ্যে। সেজন্যই তো আমরা এত বছর এদেশে আসিনি। তোমার বাবা নিজের জন্মভূমিটা, নিজের মা, নিজের পরিবার সব ছেড়ে বিদেশে পড়ে থেকেছে শুধু এই অভিমানের জন্য। কিন্তু মা, মানুষ যতই মুখে শক্ত দেখানোর ভান করুক না কেন, ভেতরে ভেতরে সে ঠিকই ভেঙে পড়েছে প্রতিনিয়ত। তাই তোমার উপর আমার বিশ্বাস আছে মা। একমাত্র তুমিই পারবে এই ভাঙা সম্পর্কগুলো জোড়া লাগাতে, আবার সবকিছু আগের মতো স্বাভাবিক করতে। পূর্ব ছেলেটা রাগী, কঠোর, হ্যাঁ, কিন্তু খারাপ না। তোমার বাবার সঙ্গে ওর সম্পর্কটা খুব নড়বড়ে, আর এই দূরত্বটা যদি কেউ কমাতে পারে সেটা তুমি। কিন্তু আম্মু, উনি তো আমাকে সহ্যই করতে পারে না। আমি যে ওনার কাছে ভীষণ অপছন্দের মানুষ। মিনাত বেগম হেসে ফেললেন অল্প অল্প। বললেন, কে বলেছে বোকামে? আমি দেখেছি ছেলেটার চোখে তোমার জন্য অন্যরকম একটা অনুভূতি আছে। কিছু একটা আছে ওই চোখ দুটোয়। হয়তো ও নিজেও সেটা বুঝতে পারছে না, না বুঝলেও মানতে চাইছে না। কিন্তু মায়ের চোখ কখনো ভুল করে না মা। ছেলেটা নিজের চারপাশে একটা কঠিন খোলস বানিয়ে রেখেছে। রাগ, অহংকার, অভিমান সব দিয়ে নিজেকে ঢেকে রেখেছে, কিন্তু সেই খোলসের ভেতরে একটা নরম মনের মানুষ আছে বলেই তিনি মেয়ের হাতটা আরো শক্ত করে ধরে। আর সেই খোলসটা ভাঙতে পারবে শুধু তুমি। আমি আমার মেয়েকে দুর্বল করে বড় করিনি। তুমি তো আমার সাহসী মেয়ে। হার মানতে শিখাইনি তোমাকে, স্ট্রং বানিয়েছে। কি পারবে না তুমি? মেরিস খুব আস্তে করে বলল, চেষ্টা করবো আম্মু, সত্যিই চেষ্টা করব। রাত 8টার মাঝামাঝি সময়। শহরের ব্যস্ততা থেমে গেছে অনেক আগে। রাস্তার দুপাশে অন্ধকার, মাঝে মাঝে স্ট্রিট লাইটের হলদেটে আলো করে আলোকিত করছে পথটা। একটা কালো গাড়ি ধীর গতিতে এগিয়ে যাচ্ছে সামনে। তার ঠিক পেছনে আরো দুটো গাড়ি, পূর্বর গার্ডদের। গাড়ির ভেতরে সামনে স্টিয়ারিং এ সাব্বির পেছনে বসে আছে পূর্ব। সাদা পাঞ্জাবির বোতাম দুটো খোলা, যা হাতটা জানলার পাশে ঠেস দিয়ে রাখা। চোখ দুটো বন্ধ করে ভাবছে কিছু একটা। মাত্রই সভা শেষে ক্লাবের রাস্তা ধরেছে। আকস্মিক চেঁচিয়ে ব্রেক কষে সাব্বির। সামনেই ফাঁকা রাস্তাটা রোধ করে পরপর 3-4টা গাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে রাস্তার মাঝখানে। সাব্বির গাড়ি থামাতেই পেছনের গার্ডদের গাড়িগুলো থেমে গেল তৎক্ষণাৎ। সাব্বির চোখ সরু করে সামনে তাকিয়ে বলে, ভাই রিজভি। পূর্ব চোখ খুলে ধীরে তাকায় সামনে। মুখের অভিব্যক্তি একটু বদলানো না তাতে, পুরোই গম্ভীর সে আদল। রিজভি পূর্বের প্রতিপক্ষ ভাবে সাবেক এমপি রাজ্জাক হাওলাদারের বিগড়ে যাওয়া একমাত্র ছেলে। বয়সে পূর্বর সমবয়সী, পড়েছে ওদের সঙ্গে একই স্কুল, কলেজ, ভার্সিটিতেই। তবে শত্রুতা সে ছোট্ট থেকে। রিজভি পূর্বকে সহ্য করতে পারত না, কারণ স্কুল থেকে কলেজ, ভার্সিটি সব জায়গায় সবাই শুধু পূর্বেরই গুণগান করত। পারিবারিক আর বংশগতভাবেই পূর্ব রাজনীতির সঙ্গে সেই স্কুল পাশ করার পর থেকে কলেজে ওঠার পর বিপি এর দায়িত্ব পালন করে নিষ্ঠার সঙ্গে। এরপর ভার্সিটিতে উঠে রাজনীতিতে পুরোপুরি যুক্ত হয়েছে সে। পাশাপাশি নিজের পড়াশোনাও কমপ্লিট করেছে। ততক্ষণে সামনের গাড়িগুলো দরজা খুলে নেমে এসেছে রিজভি। তার পেছন পেছন আরো কয়েকজন সাঙ্গপাঙ্গ নেমে দাঁড়ায় ইতিমধ্যে। পূর্বের গার্ডরাও মুহূর্তেই সতর্ক হয়ে ঘিরে ফেলে চারপাশ। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বুঝে সাব্বির দরজা খুলে নামে গাড়ি থেকে। মুখের আদল টান টান করে এগুলো সামনে। রিজভির মুখোমুখি দাঁড়িয়ে এক টানে বলে, কি সমস্যা? রাস্তায় দাঁড়ায় আর নাটক করতাছিস কেন? তোর লগে কথা বলার টাইম নেই আমার। বলে গাড়ির দিকে তাকিয়ে ইশারায় বলে আবারও, আমার কোনো পিয়নের লগে কথা বলি না। তোর বসরা ডাক, ওর লগেই আমার ডাইরেক্ট কথা আছে। সাব্বিরের মুখের হাসিটা মিলিয়ে গেল। মুখে তিক্ততা ঢেলে বলল, কথা বলতে হইলে আমার লগেই ক। রাস্তার কুত্তা বিলাইয়ের সঙ্গে অবশ্যই শহরের এমপির কথা বলাটা যায় না। সময় একটা দাম আছে না? রিজভি হেসে উঠল ঠান্ডা মাথায়, গায়ে মাখলো না ততটা। এসব আগে থেকে শুনে অভ্যস্ত সে। সাব্বিরটাকে গন্ডারের চামড়া বলে উৎসাহিত করে তাই। পিয়নের বাচ্চা, বেশি ব্যাকপ্যাক না কইরা তোর মালিক রে রাখ। নাকি ভয় পাইছে তোর মালিক আমাগো? গাড়ি ভেতরে গা ঢাকা দিয়া বসে আছে নাকি? শেষের কথাটুকু অনেকটা চেঁচিয়ে বলল রিজভি। সাব্বির এবার তেতে উঠল, চির বেরিয়ে বলল, মুখ সামলায় কথা বল রিজভি, না হলে কি করবি? রিজভি বুক ফুলিয়ে দাঁড়ালো সাব্বিরের সামনে। সাব্বির এবার তেরে যাবে কি অমনি নেমে দাঁড়ায় পূর্ব নামতে পেছন থেকে গার্ডরা আরো সজাগ হয়ে উঠে। হাত চলে যাচ্ছে সবার কোমরের কাছে।
পরিস্থিতি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে ভেবে। সাব্বির দাঁত চেপে বলে, ওয়ার্নিং দিচ্ছি, শেষবারের মতো বলতেছি, এখান থেকে আর সইরা যা। রিজভি সামনে ঝুঁকে ফিসফিস করে বলে, না গেলে কি করবি? গুলি করবি? নাকি তোর হিটলার বস আইসা আমাকে মুখে এই সিট ছুটাবায়? ততক্ষণে অফ হোয়াইট রঙা পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসলো পূর্ব। পাঞ্জাবের হাতা গোটানো, বাম হাতে শোভা পাচ্ছে রোলেক্সের সোনালী রঙের ঘড়িটা। পূর্বকে দেখতেই সরে দাঁড়ায় সাব্বির। পূর্ব সামনে এসে থামলো, কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল রিজভির দিকে। বরফ শীতল গলায় বলল, রাস্তা বন্ধ করে দাঁড়িয়েছিস কেন? সহজ স্বাভাবিক প্রশ্ন, কণ্ঠটা একদম স্বাভাবিক, তবে ওই বরফ শীতল কণ্ঠটায় হাড় কাঁপিয়ে দিল রিজভি। নড়েচড়ে দাঁড়ালো কিঞ্চিত, ভিতরে অদম্য সাহস সঞ্চয় করে অবশেষে চড়া গলায় বলল, অনেক বড় হয়ে গেছস দেখতাছি পূর্ব মির্জা। আমার এলাকার পোলার দিকে হাত বাড়াইছস কোন সাহসে তুই? পূর্বর ভ্রু নড়ল সামান্য, ভ্রু কুচকে জানতে চাইবে, কোন পোলা? প্রিন্স, আমাদের এলাকার ছোট ভাই। কোন সাহসে ওরে ওইভাবে টর্চার করছস তুই? পেছন থেকে সাব্বির মুচকে হাসে, বলে, এজন্যই তো বলি শালার স্বভাব এমন কেন? ছোট ভাই নাকি তোর? ভালোই তো মানুষ বানাইছস, ওরাই একের হুবু কপি। রিজভি চোখ রাঙায় সাব্বিরের দিকে, এরপর পূর্বের দিকে তাকিয়ে গর্জন তুলে আবার, আমি তোরে জিজ্ঞেস করতেছি কিছু, ছেলেটার সাথে এমন করছিস কেন? বিষয়টা অন্যভাবে হ্যান্ডেল করতে পারতি, আমরা আসিলাম না। আমাদের না জানাইয়া এমন বড় সিদ্ধান্ত তুই একা নিয়ে আর কে? সাহাবীর শাহান পূর্ব কারো মতামতের ধারে ভাবছিস? এখন তো নিজের কাজও আফসোস হচ্ছে বুঝলি, একেবারে মেরে দিলেই বোধহয় ঠিক হতো। তুই বিচার করার কে? দেশে পুলিশ আছে, কোর্ট আছে, সবাই নিজের নিজের কাজ ঠিক মতো করলে আমাকে ইনভলভ হতে হতো না নিশ্চয়। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে কথা বলার খুব শখ থাকলে আমার ক্লাবে আসিস, আমার লোকেরা তোরে ভালো করেই বুঝাইয়া দিবে কোনটা ঠিক কোনটা ভুল। সাবির পাশ থেকে চাপা হাসতেই রিজভি চোয়াল শক্ত হয়ে গেল, আগুন চোখে নিয়ে গর্জন তুলে আবারও, তুই হুমকি দিচ্ছিস আমার? পূর্ব সোজা হয়ে দাঁড়ালো, বলল কপটে, সুযোগ দিছি যা। বলে ইশারায় সাব্বিরকে বুঝালো ভেতরে গিয়ে বসতে। সাব্বির এক সেকেন্ডও দেরি করলো না আর, পরপর গার্ডদের উদ্দেশ্যে হাত তুলে ইশারা করতে সাথে সাথে চারপাশে ছড়িয়ে থাকা গার্ড বন্দুক নামিয়ে এক এক করে সবাই নিজেদের গাড়িতে উঠে বসলো। রিজভি মানতে পারছে না সেটাই, ওর জোয়াল ঝুলে হ্যাঁ হয়ে এলো। এটা সে আশাই করেনি মোটেও। পূর্ব ঝামেলা এড়িয়ে যাবে এটাই তার প্ল্যান ছিল না। প্রতিবার এই ছেলেটা ঠান্ডা মাথায় সবকিছু এড়িয়ে যায়, আর ওই অবিচল ভঙ্গিতে সবকিছু তুচ্ছ তাচ্ছিল্য করে এড়িয়ে যাওয়াটাই হজম হয় না বেচারা রিজভির পাশে দাঁড়িয়ে থাকা মারুফের মাথা গরম। উঠতি বয়সে ছেলেটা শরীরে টকবক করে ফুটন্ত রক্ত, তাই তো পেছন থেকে এগিয়ে গিয়ে সোজা হাত বাড়িয়ে পূর্বের পাঞ্জাবির কলার চেপে ধরতেই যাবে, অমনি কোথা থেকে যেন ঝড়ের গতিতে একটা বলিষ্ঠ দেহ এসে আছড়ে পড়লো ওর উপর। কেউ বুঝে ওঠার আগে এক হাতে মারুফের কবজি পেছনে মুচড়ে ধরে আর এক হাত কোমর থেকে রিভলভার বের করে, এক হাতে মারুফের কবজি পেছনে মুচড়ে ধরে আর এক হাত থেকে কোমর থেকে রিভলভার বের করে সোজা ঠেসে ধরলো ছেলেটার মুখের উপর। চারপাশে স্তব্ধ স্থির বিস্ময় কিং কর্তব্য বিমূঢ় রিজভিরা। সাব্বিরও হতভম্ব হয়ে বেরিয়ে আসলো গাড়ি ছেড়ে। মারুফ নামক ছেলেটার চোখ দুটো মার্বেলের মতো বড় হয়ে গেছে ইতিমধ্যে। মুখে ঢোকানো ঠান্ডা লোহার স্পর্শে পুরো শরীর অবশ্য প্রায় কাঁপছে থরথরিয়ে। গায়ে কালো পাঞ্জাবি, বলিষ্ঠ দেহি ফর্সা এই আগন্তুককে চোখে পড়তেই কপাল কুঁচকে আসে পূর্বে। তন্ময়কে এ সময় এখানে দেখে সন্দেহবশত তাকায় সাব্বিরের দিকে। সাব্বির ইশারায় বুঝায় সে নিজেও কিচ্ছু জানে না। এদিকে রাগে দাঁতে দাঁত পিষে গলা নামিয়ে হিসিস করে বলে উঠে সেই আগন্তুক, শুয়ারের বাচ্চা, কারে ধরতে গেছিলি তুই? হ্যাঁ, কারে স্পর্শ করতে গেছিলে? তোর কলিজা কত বড়, জীবনের ভয় নাই? একেবারে জায়গায় খাইয়া দিমু। ছেলেটা কোনো শব্দই করতে পারছে না, নড়তেও পারছে না সামান্য, কাঁপছে শুধু থরথরিয়ে। ওদিকে সাবির নিজ চোখ কপালে তুলে থমকে দাঁড়িয়েছে। ঘটনার আকস্মিকতায় রিজও ভরকে গেছে খানিকটা। তন্ময় থেমে নেই, চোয়াল দুটো শক্ত হয়ে ভেতরে ঢুকে গেছে আগের প্রকোপে। হিসিয়ে বলছে তখনও, একটা বুলেটই যথেষ্ট তোর জবাব বন্ধ করতে। তা যার উপর তোর দূর আশেপাশে একটা মশা আশ্রয় করতে দেই না, তুই কিনা তাকে স্পর্শ করতে গেছিলি? বলে ট্রিগারে আঙ্গুল চেপে ধরতে ঠান্ডা নিরেট স্বরে ডাকলো পূর্ব। তন্ময়, জাস্ট এতটুকুই, আগে পরে কিছুই নেই। শুধু নামটা উচ্চারণ করতে থেমে গেল তন্ময়। ঘাড় উল্টে তাকালো সামনে, সাথে সাথে চোখাচোখি হলো সেই ব্রাউন রঙা মণি বিশিষ্ট জলজল করা তীক্ষ্ণ চোখ দুটোই। তন্ময় চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, নিজেকে চেপে ধরলো ভেতর থেকে। এক ঝটকা রিভলভারটা সরিয়ে নিল ছেলেটার মুখ থেকে। মারুফ হঠাৎ করেই যেন প্রাণ ফিরে পেল, হাঁপাতে লাগলো হাঁপড়ের মতো। জোরে জোরে এলোমেলো ভঙ্গিতে শ্বাস নিতে থাকলো প্রাণ ভরে। মনে হচ্ছে এইমাত্র মৃত্যু দেখে ফিরে এসেছে সে। রিজভি স্থির হয়ে দাঁড়িয়ে তখনও, ওর মাথায় একটা কথাই ঘুরছে, তন্ময় দেশে। তন্ময় সামনে ঝুঁকে এলো আবার,
যেতে যেতে ছেলেটার কানের পাশে ঝুঁকে ফিসফিস করে বলে গেল, তোর এই হাত দুটো সামলে রাখিস। বলেই সোজা হয়ে দাঁড়ালো। সোজাসুজি এগিয়ে গিয়ে বসলো গাড়িতে। পূর্ব আর কিচ্ছু বললো না। তন্ময় যেতে সে নিজেও গিয়ে বসলো গাড়িতে। ওরা যেতে হাফ ছাড়লো রিজভি, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লো ছেলেটার উপর। একটা চড় বসালো সোজা গালে। বলল, তোকে না বলছি মাথা ঠান্ডা রাখতে? আমি কথা বলতেছিলাম, তুই কোন সাহসে হাত বাড়াইছিস? মারুফ কাপা গলায় কিছু বলতে যাবে, রিজভি থামিয়ে দিল ওখানে। বলল, আজকে ভাগ্য ভালো আসিল, সালা তোর, বেঁচে গেছিস এই যাত্রায়। কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকিস, শকুনের নজর লেগে গেছে, যা ভাগ। রাত তখন প্রায় 9টা ছুঁইছে। মির্জাবাড়ির বিশাল ড্রয়িং রুমটা আলোয় ঝলমল করছে। সিঁড়ি বেয়ে নামলে যে প্রশস্ত হল রুমটা চোখে পড়ে, সেখানেই গোল হয়ে বসে আছে বাড়ির ছোট্ট সদস্যরা। সোফার এক কোণে আধশো হয়ে বসেছিল আমান, হাতে ফোন, চোখ স্ক্রিনে গাঁথা লাইভ টুর্নামেন্ট ম্যাচে পুরো ডুবে ছিল এতক্ষণ। কিন্তু চারপাশে মেয়েদের গুচুর গুচুর ফুচুর ফুচুরে বিরক্তির চূড়ায় পৌঁছে একসময় বিরক্ত হয়ে বলে উঠে, এটা কি বাজার নাকি, একটু চুপ থাকতে পারল না? কেউই পাত্তা দিল না কোনো। শেষমেশ বিরক্তি মুখে ফোনটা বন্ধ করে ছুঁড়ে মারে পাশে, বলে, ধুর। বলে কিছুক্ষণ চুপচাপ বসে বাধ্য হয়ে একটা সময় ওদের সঙ্গেই বসে পড়ে। ঠিক তখনই বাড়ির পুরোনো কাজের মেয়ে নার্গিস এসে ট্রে ভরে নাস্তা দিয়ে গেল। চপ, সমোচা, কোল্ড ড্রিঙ্ক সবাই প্লেট হাতে নিয়ে বসতে আলোচনা শুরু হলো। এবার টপিক আফিফার বার্থডেকে কেন্দ্র করে। দুদিন বাদে ছোট্ট আফিফা 16 পেরিয়ে 17তে পদার্পণ করবে। সেই টপিকে ঘিরেই চলছে তুমুল আলোচনা। তবে যাকে ঘিরে এতটা উৎফুল্লতা, তার মুখে কোনো হাসি নেই, সে একদম চুপ। তার কারণটা অবশ্য শুধু ওই জানে, তন্ময়। পুরো একটা সপ্তাহ মানুষটা বাড়িতে নেই। যেমন মানুষটা না খেলে নিজেও খায় না আফিফা, যে না ফেরা পর্যন্ত দু চোখের পাতা এক করতে পারে না, যাকে একবার না দেখলে বুকটা অস্থির হয়ে উঠে, সে মানুষটাই নেই আজ 7 দিন যাবৎ। এ সময় হঠাৎ করে মেহরিস মুখ খোলে, তাহলে এই বাড়ির সব থেকে ছোট সদস্য হচ্ছে আমাদের আফিফা, তাই তো? ইরা মাথা নেড়ে বলে, মেহরিস আবার বলে, মেয়েদের মধ্যে আফিফা আর ছেলেদের মধ্যে আমান ভাই, রাইট? হ্যাঁ, আমান ভাই তন্ময় ভাইয়ের থেকে 4 বছরের ছোট। মেহরিস ভ্রু তুলে বলে, ও মাই আল্লাহ, তাহলে তন্ময় ভাই কি সবার বড়? এরিনা হেসে মাথা নাড়ায়, না, তন্ময় ভাইয়ের থেকেও বড় হচ্ছে দাদা ভাই। কত ওনার বয়স? এনা চোখ কুচকে বলে, কেন, তুমি জানো না? না তো। তন্ময় ভাই 31 চলছে, আর দাদা ভাই তন্ময় ভাই ঠিক 6 মাসের বড়। মানে দাদা ভাই 31 প্লাস, আর 1 মাস পর 32 হবে। নার্গিসের এনে দেওয়া কোল্ড ড্রিঙ্কস এর গ্লাসটা সবেই এক চুমুক বসিয়েছিল মেয়েটা। অমনি গড়গড় করে মুখে দেয়া কোল্ড ড্রিঙ্কস মুখ ফসকে বেরিয়ে এলো বাইরে, সোজা ফ্লোরে ছিটকে পড়লো পুরোটা। রীতিমতো আশ্চর্যে শেষ সীমা অবস্থান করে চোখ কপালে তুলে বলে, হ্যাঁ সিরিয়াসলি, ওনার 32 প্লাস এজ? এরিনা বলে, হ্যাঁ, অক্টোবরেই তো হবে। মেরিস 2 হাতে মাথা ধরে নিজের অবিশ্বাসে বলে, সিরিয়াসলি গাইস, উনি এতটা বয়স্ক? ও মাই আল্লাহ, এর জন্য বুঝি তোমার ওনাকে দাদা ভাই বলো? বয়সটা একদম দাদা ভাইয়ের মতোই, আমার থেকে গুনে গুনে উনি 13 বছরের বড়। সিরিয়াসলি গাইস? আমার ফোরন কাটলো তখন। এভাবে বলো না মিস আমেরিকান, আমার ভাই কিন্তু মাশাআল্লাহ সেই হ্যান্ডসাম। শহরের মেয়েরা দিওয়ানা আমার ভাইয়া, পুরো বাংলাদেশে এক পিসি আছে। মেহরিস হাত নেড়ে উঠলো তৎক্ষণাৎ, মুখ কুচকে বলে, দিওয়ানা না ছাই, এই বুড়ো বেটা কিনা শেষমেশ আমার কপালে জুটলো। ছি ছি ছি, এখন আমি আমার ফ্রেন্ডদের কি বলবো? হায় আল্লাহ, ওদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি? আমার বর কিনা 32 বছরের একটা বুড়ো। এই জন্যই তো বেটা এত রসকসী। বয়সের ভারে এসব শুকিয়ে গেছে, রস আসবে কই থেকে? বেটা তো দেখি ডাইরেক্ট ডেট এক্সপায়ার মাল, একদম এক্সপায়ার। উপস্থিত সকলে বিস্ময়ে চরক গাছ। হঠাৎ করে একে একে হেসে উঠলো সকলে, হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা এক একজন। সেই হাসি থেকে রক্ষা পেল না স্বয়ং এরিনাও। নিজের ভাইয়ের সম্পর্কে এত কিছু শোনার পরেও মেয়েটার ভাবভঙ্গি দেখে হাসি আটকে রাখতে পারলো না সেও। অমনি হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার আমান চুপসে গেল আচমকা। দরজার দিকে চোখ পড়তে চেহারার 12টা বাজিয়ে ফটাফট চলে গেল উঠে সেখান থেকে। আমানকে উদ্দেশ্য করে উপস্থিত বাকিরাও দরজার দিকে তাকাতে সব হাওয়া ফুস হয়ে গেল এক একজন। তবে মেহেরি উল্টো করে বসায় মেয়েটার চোখ পড়লো না সদর দরজা। মেয়েটা তখনও বিলাপ করেই যাচ্ছে। এরিনা চোখ বড় বড় করে ইশারা করছে পেছনে তাকাতে। বোকা মেয়েটা বুঝলোই না, তখনও বলেই যাচ্ছে গড়গড় করে, তোমরা আগে কেন বলনি তোমাদের ভাই ডেট এক্সপায়ার? এটা কিন্তু অন্যায় করেছ রীতিমতো আমার সঙ্গে। আমার মতো সুইট কিউট হট মেয়ের কপালে এই বুড়ো বর, ছি 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 ছি। আমার সঙ্গে কি ওনাকে যায় বলো, বুড়ো খাটাস একটা, কথাই নাই রসকস, বিহার বাচ্চা। মেরিসের কণ্ঠ থেমে গেল কথাটা কর্ণগোচর হতে। কণ্ঠটা চেনা চেনা লাগছে না? লাগছি তো, এটা তো ওই হিটলার লোকটারই কণ্ঠস্বর। মেরিস শুষ্ক গলায় ঢোক গিলে ভয়ে ভয়ে পেছনে তাকালো। ততক্ষণে পূর্ব ধূপধাপ পা ফেলে এগিয়ে যাচ্ছে ভেতরে। পূর্ব যেতেই হাত ছেড়ে বাঁচল সবাই। মেরিস বিড়বিড় করে বলে উঠল,
উনি সব শুনেছেন? এরিনা শুকনো গলায় ঢোক গিলে বলে, জি আপনার উনি সবই শুনেছেন। মেরিস ঠোঁট বাঁকিয়ে কাজ ঝাঁকায়, শুনলেই কি, আমি তো আর মিথ্যে বলিনি, যা সত্য তাই বলেছি। মিনিটের ব্যবধানে পুনরায় উপর থেকে উচ্চ কণ্ঠে ডেকে উঠলো পূর্ব, এরিনা, এরিনা। চমকে উঠলো সবাই, তাকালো উপরে। পূর্ব যেভাবে পা ফেলে উপরে উঠেছিল ঠিক সেভাবে পা ফেলে পুনরায় নিচে নামে, আর নামতে নামতে চিৎকার করেই ডাকছে এরিনাকে। ছেলেটাকে কিচেন থেকে তড়ি ঘুরিয়ে বেরিয়ে এলেন রাহিমা বেগম। বললেন ভীষণ উদ্বিগ্ন হয়ে, কি হয়েছে আব্বু, এভাবে ডাকছিস কেন? পূর্ব নিচে নেমে এলো ঠিকই, তবে মায়ের দিকে না তাকিয়ে ডেকে উঠলো এরিনাকে। চোয়াল শক্ত করে রাগের ইরি করতে করতে সোজা গর্জে উঠলো, আমার রুমে কে ঢুকছিলি? এরিনা থতমত খেলো, খেলো বাকি সবাই। ইতিমধ্যে সেখানে এসে দাঁড়িয়েছে মিনাত বেগমও। কানে শুনতে পাচ্ছিস না? বললাম আমার রুমে কে ঢুকেছিল। রহিমা বেগম এবার কণ্ঠ নরম করে বলেন, আহা বাবা, আগে বলতো কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? নিজের মুষ্টিবদ্ধ করা দুহাত শক্ত করে দাঁতে দাঁত পিষে ফুসতে ফুসতে বলে, আমার বেডে পানি ফেলেছে কে জানো, পুরো বিছানা থেকে ফ্লোর পর্যন্ত ভিজা। এই স্পর্ধা কার? এত বড় কলিজা কার? আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকার সাহস কার হলো এই বাড়িতে? সবাই স্তব্ধ। এদিকে সোফায় বসে থাকা মেয়েরিস উঠে দাঁড়ালো তখনও। চুপিসারে জিপ কামড়ায় মেয়েটা। এই রে, ধরা পড়ে গেল নাকি? এখানে আসার আগে রুমটা খোলা পেয়ে ওই অঘটনটা তো সেই ঘটিয়ে এসেছিল। ইচ্ছে করে পানি ঢেলে ভিজিয়ে দিয়েছিল সবটা, ঠিকই করেছে। যে বেডে ওর জায়গা নেই সে বেডে লোকটাকে আরামসে ঘুমোতে দিবে ভেবেছে। লোকটা কি বুঝে ফেললো নাকি আবার? বুঝবে কি করে? মেয়েরিস কি কাঁচা প্লেয়ার নাকি? একটা হিন্টও রাখেনি ও, বোঝার কোনো চান্সই নেই। ওকে বললো ডিরেক্ট অস্বীকার করে দিবে, মুখের উপর না বলে দিবে সোজা। তবে আপাতত এখান থেকে কেটে পড়াই শ্রেয় ভেবে চুপচাপ সরে দাঁড়ায়। পা টিপে টিপে কয়েক কদম অগ্রসর হতে পেছন থেকে ডেকে উঠল, এই বেয়াদবের বাচ্চা, কোথায় যাচ্ছিস? অগত্যা পিঠ টান টান করে থেমে দাঁড়ায় মেহেরিস। শুনেও না শোনার ভান করে আবার হাঁটতে যাবে, অমনি শুনতে পেল আরেক দফা, কথা কানে যাচ্ছে না তোর? তুই